বাংলা অনার্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজ আমি অলংকারের তৃতীয় পর্বের ক্লাস নেব। আগে আমি অলংকার নিয়ে দুটি ক্লাস নিয়েছি, আজকের 3 নম্বর ক্লাস, তৃতীয় পর্বের ক্লাস। আজকের আমার পড়ানোর বিষয় যে 4টি অর্থালঙ্কার, সেগুলি সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের মধ্যে পড়ে। এগুলি হলো উৎপ্রেক্ষা, সন্দেহ, ভ্রান্তিমান, নিশ্চয়। আবার বলছি, উৎপ্রেক্ষা, সন্দেহ, ভ্রান্তিমান, নিশ্চয়। এই 4টি অলঙ্কারকে আজকের আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের দিনে উপমা ও রূপক নিয়ে আলোচনা করেছি, তার শ্রেণী বিভাগগুলো নিয়েও আলোচনা করেছি। আমি সরাসরি চলে যাই প্রথম বিষয়টি হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা শব্দটির মানে হলো, বা উৎপ্রেক্ষা শব্দটির অর্থ হলো সংশয়। এখন প্রশ্ন, সংশয় কাকে ঘিরে এবং এই অলঙ্কারের সংজ্ঞা কি হতে পারে? আসলে প্রবল মিল বা সাদৃশ্যের জন্য যখন উপমেয়কে উপমান বলে সংশয় জাগে, তখন উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। আবার বলি, উৎপ্রেক্ষা মানে সংশয়। তাহলে এর সংজ্ঞায়ন করলে কি দাঁড়ায়? যে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে সংশয় জাগে বা সংশয় দেখা যায়, তখন তাকে বলা হয় উৎপ্রেক্ষা অলঙ্কার। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করি তোমাদের। এই উদাহরণটি আমি আগেও দিয়েছি, সেটা অন্য ক্ষেত্রে দিয়েছি। উৎপ্রেক্ষা অলঙ্কারের একটি প্রকৃষ্ট উদাহরণ হল, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আবার বলছি উদাহরণটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে কিভাবে বিষয়টি দাঁড়াচ্ছে? এখানে উপমেয় হচ্ছে চাঁদ আর উপমান হচ্ছে রুটি। আমরা জানি চাঁদও গোলাকার, ঝলমলে, রুটিও গোলাকার এবং ঝলসানো। এই যে চাঁদ আর রুটির প্রবল সাদৃশ্য কবির মনে একটা সংশয়ের জন্ম দিয়েছে, এবং এই সংশয়টি যেন শব্দের ব্যবহারে প্রবল হয়ে উঠছে, বা যেন শব্দের ব্যবহারে একেবারে যেন সঠিক রূপে ধরা পড়ছে। তাহলে আবার বলি বিষয়টি, যে উপমেয়কে উপমান বলে সংশয় জাগবে, উপমেয়কে উপমান বলে সংশয় জাগবে। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিমার চাঁদ এই উপমেয়কে ঝলসানো রুটি বা রুটি এর সঙ্গে একটা প্রবল সাদৃশ্যের জন্য পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি এই উপমানের সঙ্গে, বা রুটি এই উপমানের সঙ্গে একটা সংশয়ের ভাব প্রকাশ পাচ্ছে। এই উদাহরণটি অবশ্যই একটি উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমি দিই। এটা কবি কৃত্তিবাস ওঝার লেখা, আগেরটা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা লাইন। কবি কৃত্তিবাস ওঝা তাঁর রামায়ণে, তার কৃত্তিবাসী রামায়ণ থেকে একটি লাইন, সীতাহারা আমি যেন মণিহারা ফণি। সীতাহারা আমি যেন মণিহারা ফণি, রামচন্দ্র বলছে। তাহলে আমি এখানে উপমেয়, আর উপমান হচ্ছে ফণি বা সাপ। তাহলে উপমেয় আমি এবং উপমান ফণি, এদের মধ্যে একটা প্রবল সাদৃশ্য আমরা লক্ষ্য করছি। কারণ স্ত্রী সীতাকে হারিয়ে রামের যে মনে যে কষ্ট, যন্ত্রণা, মাথার মণি হারিয়েও ফণি বা সাপেরও সেই একই অবস্থা। এই যে প্রবল সাদৃশ্য কবির মনে একটা সংশয়ের জন্ম দিচ্ছে,
এখানে দেখা যাচ্ছে যেন সীতার থেকে ফণি বা সাপই প্রধান হয়ে উঠছে। অর্থাৎ আবারও সেই সংজ্ঞার বিষয়তে আমরা ফিরে যাই যে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে সংশয় জাগছে। এবার আমি আসি উৎপ্রেক্ষা অলঙ্কারের শ্রেণীবিভাগ নিয়ে, তার শ্রেণীকরণ নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে আমরা উৎপ্রেক্ষা অলঙ্কারের নিয়ে একটি আলোচনা, তার তার সংজ্ঞাগুলো নিয়ে বললাম, তার থেকেই আমরা বৈশিষ্ট্যকে খুঁজে নিতে পারব। এখন উৎপ্রেক্ষা অলঙ্কারের দুটি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তার দুটি ভাগ রয়েছে। প্রথম ভাগটি হচ্ছে বাচ্য উৎপ্রেক্ষা বা সন্ধি যুক্ত করলে হয় বাচ্যোৎপ্রেক্ষা, আর দ্বিতীয় উৎপ্রেক্ষাটি হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। আমি বাচ্য উৎপ্রেক্ষা নিয়ে আলোচনা করি। দেখো ছাত্রছাত্রী, বাচ্য উৎপ্রেক্ষা আর উৎপ্রেক্ষা এই দুটি একেবারে কি বলবো, একই সংজ্ঞা, একই রকম বিষয়ে নিয়ে। প্রতীয়মান উৎপ্রেক্ষাও তাই, কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে বাচ্যোৎপ্রেক্ষার সঙ্গে প্রতীয়মান উৎপ্রেক্ষার। সেটি হচ্ছে এই যে বাচ্যোৎপ্রেক্ষাতে আমরা সংশয়বাচক শব্দকে ব্যবহার করতে দেখি, কিন্তু প্রতীয়মান উৎপ্রেক্ষাতে আমরা সংশয়বাচক যে শব্দটি সেটি ব্যবহার করা আমরা দেখতে পাই না, তার ব্যবহার দেখতে পাই না। আমি বাচ্যোৎপ্রেক্ষা যদি সংজ্ঞা দিই তাহলে এমন করে দাঁড়ায় যে উৎপ্রেক্ষা অলঙ্কারে কোনো সংশয়সূচক শব্দ উপমেয়কে উপমান বলে সংশয় জাগে, যে সংশয়সূচক শব্দের মধ্য দিয়ে উপমেয়কে উপমান বলে সংশয় জাগছে, সেটি হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার। আবার বলি, যে উৎপ্রেক্ষা অলঙ্কারে কোনো সংশয়সূচক শব্দে উপমেয়কে উপমান বলে সংশয় জাগে। তাহলে আমরা সংশয়সূচক শব্দ কোনগুলো আগে আমরা দেখিনি, আমি আগেও বলেছি, আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে যেন, বুঝি, প্রায়, মতো নয় যে প্রায়, এগুলো হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার, বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার চিহ্নিত করতে গেলে এটি হচ্ছে সংশয়সূচক শব্দ। এখন উদাহরণগুলো আমি দিই, আর উদাহরণ নিয়ে আলোচনা করব না, কারণ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আর সীতাহারা আমি যেন মণিহারা ফণি, এই দুটিই কিন্তু বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। তোমরা খেয়াল করে দেখো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই যেন শব্দটি হচ্ছে একটি সংশয় সূচক শব্দ, আর সীতাহারা আমি যেন মণিহারা ফণি, এখানেও এই যেন শব্দটি একটি সংশয় সূচক শব্দ। আমি এবারে আরেকটি উদাহরণ দিয়ে প্রতীয়মান উৎপ্রেক্ষাতে চলে যাব। আরেকটি উদাহরণ আমি দিই। এই উদাহরণটি আমি দিচ্ছি রবীন্দ্রনাথের কবিতা থেকে। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। তাহলে উপমেয় হচ্ছে ঝিলমের বাঁকা স্রোত, আর উপমান হচ্ছে বাঁকা তলোয়ার। এখানে সংশয়সূচক শব্দের কি ব্যবহার রয়েছে? যেন। এটি একটি বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। এবার আমি দ্বিতীয় উৎপ্রেক্ষা অলঙ্কার নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কারে আমি আগেই বলেছি বাচ্যোৎপ্রেক্ষার সঙ্গে তার তফাৎটা কি না, এখানে উপমেয়কে উপমানের মধ্যে বলে সংশয় জাগছে এইসব থাকছে, কিন্তু এখানে কোনো সংশয় সূচক শব্দ থাকবে না। অর্থ দিয়ে এই সংশয়ের ভাবটিকে বোঝা যাবে বা স্পষ্ট করে নেওয়া যাবে। আমি একটি উদাহরণ দিই। সেই উদাহরণটি কি?
হাতে মসি, মুখে মসি, মেঘে ঢাকা শিশু শশী। আবার বলছি, হাতে মসি, মুখে মসি, মেঘে ঢাকা শিশু শশী। মসি মানে কালী, এখানে উপমেয় হচ্ছে শিশু আর উপমান হচ্ছে শশী। এখানে দেখো কোনো সংশয় সূচক শব্দ কিন্তু পাবে না, যেন, সম, এগুলো সংশয় সূচক শব্দ পাবে না। তাহলে এখানে সংশয়ের ভাবটি কিভাবে স্পষ্ট হচ্ছে? কারণ এখানে যার হাতে মসি বা কালি লেগেছে, মুখে কালি লেগেছে, এমন শিশুটিকেই মেঘে ঢাকা শশী বা চাঁদ বলে সংশয় জাগছে। তাহলে আমরা জানি চাঁদের গায়ে যে কালি বা কালিমা, যেটাকে চন্দ্রকলঙ্ক আমরা বলে থাকি, সেই চাঁদের গায়ে কালি আর একটি ফুটফুটে শিশুর মুখে আর হাতে কালি, এই যে সংশয়, এই সংশয় কিন্তু এটিকে প্রতীয়মান উৎপ্রেক্ষা রূপে খাড়া করছে। আরেকটি উদাহরণ আমি দিয়ে পরবর্তী অলঙ্কারে চলে যাব। এই উদাহরণটা রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা 2 বিঘা জমি, সেখান থেকে নেওয়া হয়েছে। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, কালো জল এখানে উপমান, উপমেয়, আর স্নেহ সেটা হচ্ছে উপমান। সংশয়সূচক শব্দের ব্যবহার এখানে হয়নি। তাহলে সংশয়ের ভাবটা কেমন করে বুঝতে পারছি? কারণ কালো জলকে শীতল স্নেহ বলে সংশয় জাগছে আমাদের। কালো জল, তার যে শীতলতা, তার যে অতলতা, স্নেহ তারও শীতলতা, তারও অতলতা ঠিক একই রকম। এই যে সংশয়, এই সংশয়কে বোঝাতে গিয়ে যেন এই সংশয়সূচক শব্দকে ব্যবহার করা হয়নি। তাই এটি প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ। এবার আমি যাব সন্দেহ অলঙ্কার। সন্দেহ অলঙ্কার, এই সন্দেহ অলঙ্কার আমরা জানি সন্দেহ, তাহলে কাউকে না কাউকে সন্দেহ করা হবে। তাহলে কাকে সন্দেহ করা হবে? তাহলে আমরা এতক্ষণ আগে আলোচনা করলাম কি উৎপ্রেক্ষা অলঙ্কার, তার ভাগ নিয়ে আলোচনা করলাম। এখন হবে সন্দেহ অলঙ্কার। তাহলে যে অলঙ্কারে উপমেয় এবং উপমান দুটিতেই সমান সংশয় বা সন্দেহ জাগবে, তাকে বলা হয় সন্দেহ অলঙ্কার। আগে আমরা কি দেখেছি উৎপ্রেক্ষাতে? একটিকে আরেকটি বলে সংশয় জাগছে বা একটি আরেকটির মধ্যে একটা সংশয়ের ভাব। এখানে কিন্তু তা নয়। এখানে উপমেয় উপমান দুটিতেই আমরা সমান সংশয় ভাব দেখতে পাবো। এটি হচ্ছে সন্দেহ অলঙ্কার। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে কবি মহিদলাল মজুমদারের সোনার হাতে সোনার কাঁকন কেকার অলঙ্কার। সোনার হাতে সোনার কাঁকন কেকার অলঙ্কার। খেয়াল করে দেখো, উপমেয় হচ্ছে সোনার হাত, উপমান হচ্ছে সোনার কাঁকন। এখানে কোনো সংশয়সূচক শব্দ নেই। কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দেখো, এই লাইনটা পড়লে আমরা বুঝে যাচ্ছি যে সোনার হাত সোনার কাঁকনকে অলঙ্কৃত করছে, না সোনার কাঁকন বা কঙ্কন সোনার হাতকে অলঙ্কৃত করছে। এই দুটি সমানভাবে সংশয়ের জন্ম দিচ্ছে। কে কাকে অলঙ্কৃত করছে? সোনার হাত সোনার কাঁকনকে অলঙ্কৃত করছে, না সোনার কাঁকন সোনার হাতকে অলঙ্কৃত করছে? এই যে সংশয় উভয় পক্ষ থেকে দেখা যাচ্ছে, এটিই হচ্ছে সন্দেহ অলঙ্কারের উদাহরণ। সন্দেহ অলঙ্কারে দুটি বিসদৃশ্য বস্তুর মধ্যে সন্দেহ দেখা যাবে এবং উপমেয় উপমান এই দুটিতে সমান সংশয়ে জাগবে। তাহলে এটি হচ্ছে সন্দেহ অলঙ্কার। আরেকটি উদাহরণ দিই রবীন্দ্রনাথ থেকে। 2 ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া
আমারই মনের ভুল, দুই ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের ভুল। তাহলে এখানে উপমেয় প্রাসাদের সারি, উপমান তরুর মূল, মনের ভুল, সংশয়সূচক শব্দ কি, কি অথবা, আর উপমেয় উপমানে সমানভাবে সংশয় জাগছে। তাহলে এটি একটি সন্দেহ অলঙ্কারের উদাহরণ। তোমরা বই পড়লে আরো অনেকগুলি উদাহরণ চোখের সামনে ভেসে উঠবে, আমি বিস্তারিত আলোচনায় যাব না। আমরা আজকের আলোচনার যে 3 নম্বর অলঙ্কার, যেটি নিয়ে আমি আলোচনা করতে এখন যাব, সেটি হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার। এটি একটি সাদৃশ্যমূলক অলঙ্কার, অর্থালঙ্কার। তাহলে ভ্রান্তিমান মানে ভুলেরও একটা ব্যাপার রয়েছে। তাহলে ভুলটা কি হবে, কাকে ভুল করা হবে, এটাই আমাদের মূল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর ভুলটা বা কেন করা হবে? যেহেতু সাদৃশ্যবাচক অলঙ্কার বা সাদৃশ্যমূলক অলঙ্কার, তাহলে ভুলটা অবশ্যই সাদৃশ্যের কারণে হবে। আর কাকে ভুল হবে? ভুলটা উপমেয় উপমানের মধ্যে দেখা যাবে। তাহলে ভ্রান্তিমান অলঙ্কারের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে, বা এটাকে আলোচনা করতে গেলে কিভাবে এর সংজ্ঞা দিতে পারি? যে গভীর সাদৃশ্যবশত যদি উপমেয়কে উপমান বলে ভুল করা হয়, উপমেয়কে উপমান বলে ভুল করা হবে, তবে তাকে বলা হয় ভ্রান্তিমান। তাহলে ভুল কাকে করা হবে? উপমেয়কে। কি বলে ভুল করা হবে? উপমান বলে ভুল করা হবে। এই যে ভুল ব্যাপারটা, এটাই কিন্তু ভ্রান্তিমান অলঙ্কার। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ মহাকবি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের একটি লাইন, পদ্মভ্রমে পদ্মতলে, ভুল বলছি, পদ্মভ্রমে পদতলে পরে অলি দলে দলে। আবার বলছি, পদ্মভ্রমে পদতলে পরে অলি দলে দলে। তাহলে পদ্মভ্রমে মানে পদ্মফুল বলে ভুল করে, পদতলে মানে পায়ের তলায়, পরে অলি, অলি মানে মৌমাছি, দলে দলে। তাহলে উপমেয় কি? পদ বা পদতল বা পা, আর উপমান কি? পদ্ম। তাহলে সাদৃশ্য উভয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে পদ্ম, চরণ পদ্ম, পদ্মটা যেন মানে পাটা যেন চরণপদ্ম হয়ে উঠেছে। তাহলে বোঝা যাচ্ছে যে পা এবং পদ্ম, এদের আকারগত এবং সৌন্দর্যগত যে গভীর মিল রয়েছে, সেই মিলের কারণে পাকে পদ্ম বলে ভুল করা হচ্ছে, এবং সেই ভুলের জন্য মৌমাছিগুলো দলে দলে পায়ের ওপর আছড়ে পড়ছে। এই যে উপমেয়কে উপমান বলে ভুল করা, এটি কিন্তু ভ্রান্তিমান অলঙ্কারের দৃষ্টান্ত। আমি বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম। এবারে আর একটা উদাহরণ আমি এখান থেকে দিই। আরেকটা উদাহরণ হচ্ছে, মণিময় মুকুরে দেখি পুনঃ নিজ মুখ, চাঁদ ভরমে মুরু ছায়। মণি মানে এর মানে দাঁড়াচ্ছে মণি খচিত আয়নায় নিজের মুখ দেখে চাঁদ ভ্রম করে রাধা মূর্ছা যাচ্ছে। লাইনটা আবার বলি, মণিময় মুকুরে দেখি পুনঃ নিজ মুখ, চাঁদ ভরমে মুরু ছায়। এই মণি খচিত আয়নায় নিজের মুখ দেখে চাঁদ ভ্রম করে রাধা মূর্ছা যাচ্ছে। এখানে উপমেয় হচ্ছে মুখ, আর উপমান হচ্ছে চাঁদ। মুখ আর চাঁদের মধ্যে গভীর সাদৃশ্য। সাদৃশ্য কোন কোন দিক থেকে? আকারগত দিক থেকে এবং সৌন্দর্যগত দিক থেকে। এখানে তাই মুখকে চাঁদ বলে ভুল করা হচ্ছে, ভ্রম জাগছে। সুতরাং এটি একটি ভ্রান্তিমান অলঙ্কারের দৃষ্টান্ত। এবারে আমি আজকের আলোচনায় 4 নম্বর বা শেষ যে অলঙ্কার নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে নিশ্চয় অলঙ্কার। নিশ্চয় অলঙ্কার, নিশ্চয় অলঙ্কারের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে না, যে অলঙ্কারে উপমানকে অস্বীকার করে
উপমেয়কে স্বীকার করা হচ্ছে বা প্রতিষ্ঠা করা হচ্ছে। আবার বলছি, উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার বা প্রতিষ্ঠা করা হচ্ছে। তাহলে এই অলঙ্কারে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপমানকে অস্বীকার করে মানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার করা। আবার বলছি, যে অলঙ্কারে উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার করা হচ্ছে সেটাই হচ্ছে নিশ্চয় অলঙ্কার। এই যে অস্বীকার, এটা বোঝানোর জন্য নানা শব্দ প্রয়োগ, যেমন না, নয়, নহে, নয়, নাই ইত্যাদি ইত্যাদি। আমি একটু উদাহরণ দিই। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি লাইন, আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ। আবার বলছি লাইনটা, আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ। উপমেয় কি? মানুষ। উপমান কি? মেষ। কোন শব্দ প্রয়োগ করে অস্বীকার করা হচ্ছে? নহি বা নাবাচক শব্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শব্দের ওপর জোর এবং গুরুত্ব দেয়া হচ্ছে এবং তাকে নিশ্চিত রূপে প্রতিষ্ঠাও করা হচ্ছে, আর মেষ শব্দের গুরুত্ব অস্বীকার করা হচ্ছে। অর্থাৎ কিনা দাঁড়াচ্ছে, জোর দিয়ে বলা হয়েছে এই কথা যে আমরা মানুষ, আমরা মেষ নই। আমরা মানুষ, আমরা মেষ নই। অর্থাৎ উপমেয় মানুষ এটি প্রতিষ্ঠা পাচ্ছে বেশি করে, উপমান মেষ এটি প্রতিষ্ঠা পাচ্ছে না। এবং এই প্রতিষ্ঠা কোন নিষেধসূচক শব্দ দিয়ে প্রকাশ করা হচ্ছে? নহি, এই নিষেধসূচক শব্দ বা নাবাচক একটি শব্দ দিয়ে প্রকাশ করা হচ্ছে। আরেকটি উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লাইন, এই লাইনটি দুঃসময় কবিতা থেকে নেওয়া হয়েছে। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। আবার বলছি, এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এখানে উপমেয় হচ্ছে সাগর, উপমান হচ্ছে বনমর্মর, আর নিষেধসূচক শব্দ নাবাচক শব্দ নহে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে এখানে বনমর্মর গুঞ্জিত এই উপমানের সঙ্গে গর্জন মুখরিত সাগর, এই উপমেয়ের তুলনা করা হচ্ছে এবং সাগরকে নিশ্চিত রূপে প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি একটি নিশ্চয় অলঙ্কারের দৃষ্টান্ত। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে বাকি অলঙ্কার নিয়ে আলোচনা করা হবে।